নমস্কার, সবাইকে স্বাগত আজকের অনুষ্ঠানে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারের প্রোগ্রাম আজকে আপনারা দেখছেন এবং আজকে দুটো জায়গা থেকে আপনাদের ভালো লাগবার কথা বা একটা বড় প্রাপ্তি আপনাদের হওয়ার কথা। সেটা হচ্ছে এমন একটা কন্ডিশন নিয়ে আমরা আজকে আলোচনা করব যেটা বহু মানুষের বাড়ির সমস্যা এবং একাধিক প্রোগ্রাম আলোচিত হয়েছে। সেটা হচ্ছে ডায়াবেটিক পেশেন্টদের নিয়ে অনুষ্ঠান, ব্লাড সুগার নিয়ে অনুষ্ঠান। আয়ুর্বেদ বলছে এটা একটা কন্ডিশন, এটা অ্যাকচুয়ালি কোনো রোগ নয়, আবার এটা এমন একটা হিডেন কন্ডিশন যেটা আপনাকে মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে। একই সঙ্গে চোখ, কিডনি এফেক্টেড হতে পারে এবং এই ব্লাড সুগার আপনার শরীরের অন্যান্য অঙ্গকেও খারাপ করে দিতে পারে। এরকম একটা ভয়াবহতার জায়গা আজকের প্রোগ্রামে রয়েছে। দ্বিতীয়ত প্রাপ্তি হচ্ছে আজকে ডিরেক্টর স্যার ডক্টর বিনোদ শর্মা আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে রয়েছেন। যেহেতু ডক্টর শর্মা আজকে রয়েছেন, ব্লাড সুগার আসবে, এটা আমাদের একদম সিলেক্টেড ইস্যু আজকের আলোচনা করবার জন্য, ব্লাড সুগার। কিন্তু সম্প্রতি একটা ঘটনা আমি একটু স্যারের থেকে জানতে চাই। আমি এর আগের দিনও ভেবেছিলাম করব, কিন্তু যেহেতু স্যার আসেননি প্রোগ্রামে আমি জিজ্ঞেস করতে পারিনি। আজ থেকে সপ্তাহখানেক আগে সুপ্রিম কোর্টে, ভারতীয় সুপ্রিম কোর্টে একটি মামলা তার বিচার পায় এবং সেটা হচ্ছে দিল্লির গুরগাঁওয়ের এক যুবক দীর্ঘ 13 বছর সে কোমাতে ছিল এবং তারপর সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে হরিশ রানাকে মেডিকেল সাপোর্ট সরিয়ে দেওয়া হোক। এটাকে ইউথেনেশিয়া কন্ডিশন বলা হয়, আপনারা জানেন। এবং স্বাভাবিকভাবে হরিশ রানা যদি বাঁচতে পারে, দিল্লির এইমসকে নির্দেশ দেওয়া হয় প্রক্রিয়া করতে। যদি সে সার্ভাইভ করতে পারে, দ্যাট ইজ ওয়েল অ্যান্ড গুড। আর মেডিকেল সাপোর্ট যদি সরিয়ে নেওয়া হয়, তারপরে তার ডেথ হতে পারে, অর্থাৎ স্বেচ্ছা মৃত্যু বা একে খানিকটা নিষ্কৃতি মৃত্যু বলা হয়। মানে এই যে তার যে পেইনফুল লাইফ, 13 বছর ধরে যে বেডের সে রয়েছে, এবং ডাক্তারবাবুরাও বলছেন যে তারা সার্ভাইভ করার কোনো জায়গা নেই, মানে ঠিক হওয়ার কোনো জায়গা নেই। দ্যাট ইজ দ্য পার্মানেন্ট কোমা কন্ডিশন। আমার প্রশ্নটা একটু অন্য জায়গায় ডক্টর শর্মাকে। সেটা হচ্ছে যে আমরা এই হরিশ রানার প্রসঙ্গটা এটা পাশে একটা উদাহরণ হিসাবে আমরা রেখে যদি আমরা একটু আমাদের পরিবারের দিকে দেখি, আমাদের পরিবারগুলোর দিকে দেখি, আমাদের সমাজের দিকে দেখি, তাহলে দেখব যে ডিউ টু সাম আনঅ্যাভয়েডেবল রিজনস, কিছু কারণের জন্য বহু পরিবারে এরকম অনেক পেশেন্ট রয়েছেন যারা অলমোস্ট বেড রিডেন। তারা হুইল চেয়ার ব্যবহার করেন খানিকটা উঠে কোথাও যেতে গেলে, অথবা তারা বিছানায়, তারা ঘরের মধ্যে হয়তো বা কোনো ক্রমে ঘোরাফেরা করতে পারেন, আদারওয়াইজ তারা বিছানায়। অর্থাৎ লাইফ ইজ স্টাক সামহাউ, কোথাও যেন থেমে গেছে। যেহেতু আজকে ডক্টর শর্মা রয়েছেন এবং তার এনবিপি ইউনানি যেহেতু নিউ রিসার্চ অ্যান্ড রিনোভেশন অ্যান্ড রিজুভিনেশন অফ লাইফ এই পদ্ধতিতে যাচ্ছে, এবং আয়ুর্বেদের সঙ্গে যেহেতু শতাব্দী প্রাচীন পঞ্চকর্মা পদ্ধতির যোগ রয়েছে, আমার কেন জানি না দিল্লির ঘটনাটা দেখে মনে হচ্ছিল, এবং হরিশ রানা দ্য পেশেন্ট ওয়াজ টোটালি আন্ডার অবজারভেশন অফ দ্য মডার্ন সায়েন্স, মডার্ন ট্রিটমেন্ট এর আন্ডারে ছিল। আমি ওর সঙ্গে কম্পেয়ার করছি না, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ, অন্যভাবে নেবেন না। আমি ডক্টর শর্মাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ডক্টর বিনোদ শর্মা সিএমডি আজকে আমাদের সঙ্গে রয়েছেন অফ এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। এই যে যারা প্যারালাইজড পেশেন্ট বা কোনো অঙ্গ প্রত্যঙ্গ, যাদের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছে লোকটা ঠিক আছে বাট স্ট্রোকের জন্য তার কোনো একটা অংশ প্যারালাইজড হয়েছে, পঞ্চকর্মা বা আয়ুর্বেদিক বিশেষ পদ্ধতিতে, কারণ ইতিহাস আমাকে বলছে, অতীত বলছে, যেরকম পেশেন্টদের ক্ষেত্রে সার্ভাইভাল রেট আয়ুর্বেদের হাতে আছে। ইট ইজ আ ইউনিক চ্যাপ্টার। এটা বহু মানুষ এটা নিয়ে ভাবেন না। আপনি আমাকে একটু বলুন যে আয়ুর্বেদে এই ক্ষেত্রে, মানে প্যারালাইজড, বেড রিডেন, দীর্ঘদিন ধরে ক্রনিকভাবে বেডে রয়েছে, উঠতে পাচ্ছেন না, অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি অল্টারনেটিভ ইজ ক্রাচ অর হুইল চেয়ার, এই মানুষগুলোর ক্ষেত্রে আয়ুর্বেদ কি সাপোর্ট করতে পারে? দেখুন, যেখান থেকে আপনি স্টার্টটা করলেন, খুব একটা ভালো জায়গা থেকে স্টার্ট করলেন। কারণটা হচ্ছে কি, আজকে যে আমাদের টপিক রয়েছে ব্লাড সুগার, তো এর সঙ্গে ওটা রিলেটেড আছে। কীরকম? কেন কি, ব্লাড সুগার হয়ে যাওয়ার পর আপনি বলতে পারেন কি মানুষ অর্ধেক মরে যায়,
ভিতর থেকে বলুন, অর্গ্যান থেকে বলুন, বাকি অ্যাক্টিভিটি থেকে বলুন, সে কিন্তু অর্ধেক হয়ে যায়। ঠিক এইরকমই যে আপনি যে পেশেন্টের নামটা তুললেন, কোমাতে যে চলে গেছিলেন, তো কোমা যাওয়ার পর এখন যে সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে, এটা কিন্তু অনেক মানুষরা কিন্তু মিসইউজ করতে চালু করে দিয়েছে, ঠিক না? আমি বলবো এটা মিসইউজ করবেন না। সুপ্রিম কোর্ট শুধু সেই পেশেন্টকে শুধু পারমিশন দিয়েছে, ঠিক না? শুধু বাকি যে আপনাদের পেশেন্ট রয়েছে তাদের জন্য দেয়নি। এইবার আয়ুর্বেদ জায়গায় যদি আপনি আসেন, তো আমি আপনাকে বলবো যে এইরকম একটা নেই, বহু মানুষ আছে, বহু পেশেন্ট আছে যারা এইরকম সমস্যা রয়েছে। যেমনি আমি একটা সিম্পল আজকেই কথা বলে দিই, আমি 3টে এরকম একটা পেশেন্ট দেখেছি। সেই পেশেন্ট কিন্তু খুব কম বয়স, তার বয়স হবে ম্যাক্সিমাম 40, দাঁড়াতে পারে না, সব কিছু ঠিক আছে, কিন্তু পেশেন্ট হাঁটতে পারে না, মানে কোমর থেকে নিচে পুরো অবশ হয়ে গেছে। বাড়ির লোক বলছে, হাত তুলে দিচ্ছে কি আমরা আর খরচা করতে পারছি না, এই পেশেন্টের পিছনে অনেক টাকা খরচা করে দিয়েছি, পেশেন্টকে কিন্তু আমরা তুলতে পারছি না, মানে ওরা ফেড আপ হয়ে যাচ্ছে। আলটিমেটলি এখানে যে ফেড আপ হয়ে যাওয়ার কথা বলছেন, বা আপনি যে বলছেন এই পেশেন্টটা আমি দাঁড়াতে পারছি না বা কষ্টটা পাচ্ছে, বুঝতে পারছি, বাড়ির লোক আছে আপনার, মানে আপনার রিলেটিভ আছে, আত্মীয় স্বজন আছে, তার কষ্টটা আপনি ফিল করতে পারছেন, কিন্তু আপনি ঠিক করতে পারছেন না। কেন করতে পারছেন না? কেন কি আপনি প্রথমেই একটা বড় খরচা দিকে আপনি চলে গেলেন। আজকে যদি আমি সামান্য একটা সাবজেক্ট নিয়ে যদি বলি, ব্লাড সুগার নিয়ে, আজকে আপনি ভাবুন যে ব্লাড সুগারে যে আপনি ওষুধগুলো খাচ্ছেন, সেটা আপনি কত টাকা ওষুধ কেনেন, বা আপনি কত বছর ধরে খাচ্ছেন, কেন আপনার সুগারটা কমছে না? আর আমার যে পদ্ধতিটা রয়েছে, মানে আয়ুর্বেদের মধ্যে শুধু এটা নয় কি আপনাকে আয়ুর্বেদিক ওষুধই খেতে হবে। আজকে আমি আবার আপনাকে কিছু একটা এরকম কথা বলবো, যেখানে ব্লাড সুগার, প্রেশার, সুগারের যে ওষুধগুলো আমরা দীর্ঘদিন ধরে খেয়ে আসছি, সেখানে আমরা ছাড়তে পারি খুব ইজিলি। আমার মেডিসিন বন্ধ হয়ে যেতে পারে খুব ইজিলি, ঠিক আছে, সেখানে উইদাউট এনি খরচে। তো আমি সেই পদ্ধতি না ব্যবহার করে, আপনি আগে হিউজ টাকা খরচা করে আপনার কাছে এখন পয়সা শেষ হয়ে গেছে, এখন আপনি বলছেন কি আমি কি করব, হয়তো আপনি নিজে হাত থেকে তাকে আপনি বিষ খাওয়াতে এখন রাজি আছেন। তো আয়ুর্বেদ মধ্যে বলবেন যেখানে শেষ হয়ে যায় না, সেখান থেকে সে স্টার্ট করে। তা আপনি যদি আগে যদি স্টার্ট করতেন, দেখুন আজকে কোমা চলে যাওয়া পেশেন্টটা কেন কোমাতে গেল, সেই জায়গাতে আপনি আসুন। যখন ফুল ড্যামেজ হয়ে গেছে, পেশেন্ট যখন বিছানা সহ্য হয়ে গেছে, তখন আপনার মাইন্ডের মধ্যে আসেনি কি আমি একটু আয়ুর্বেদে হাত ধরি। তো আয়ুর্বেদের মধ্যে হাত ধরতে গেলে কিছু এরকম হার্বস আছে, যেখানে পেশেন্টকে আমি বলবো কি 5%, আমি 100 বলবো, 100-এর মধ্যে যদি 5% যদি এক মাসের মধ্যে পেশেন্টে যদি অ্যাক্টিভিটি বাড়ায়, সেটা আপনি মাল্টিপাল করুন কি 12 মাসের মধ্যে কতটা আপনার অ্যাক্টিভিটি বাড়ছে। শুধু পঞ্চকর্ম থেরাপি নয়, এরকম বহু পদ্ধতি আছে আমাদের, যেখানে পেশেন্টকে আপনি যে হাঁটাতে পাচ্ছেন না, পেশেন্ট যে চলতে পারছে না, কোমাতে চলে যাচ্ছে, সেই পেশেন্টগুলো কিন্তু রিকভারি হচ্ছে আয়ুর্বেদের মধ্যে। আচ্ছা, ঠিক না? শুধু এনবিপিতে নয়, এইরকম বহু পেশেন্টের হার্বস আছে আমাদের কাছে, যেখানে ক্যান্সার মতন পেশেন্ট, কিডনি মতন পেশেন্ট, পলিপস, ফাইব্রয়েডস, টিউমার, এই যে রোগগুলো আসছে কেন, রাত্রিবেলা যে আমরা 8টা পর যে খাওয়া দাওয়া করছি, সেটাকে যদি বন্ধ করে দেওয়া হয়, এই রোগগুলোই হবে না। আমি অনেক দূরে চলে গেলাম কি কোমা পেশেন্টকে ভালো করার জন্য, দরকার নেই। এই ডিজিজগুলো আসছে কেন, আমি প্রথমে এই জায়গাতে যাব, যখন আপনার সেই জায়গাতে যাতে না আসে। তো প্রথম আপনাকে করার চেষ্টা করতে হবে কি আমার রাত্রিবেলা যে ডিনারটা হবে, সেটা 8টার ভিতরে হবে, 8টা পরে আমি খাবো না। তো 8টা পরে যদি আপনি না খান, তাহলে কী হবে, টিউমার হচ্ছে না, সিস্ট হচ্ছে না, পলিপস হচ্ছে না, ফাইব্রয়েডস হচ্ছে না, ক্যান্সার হচ্ছে না, ঠিক না? তো এই যে এত বড় রোগগুলোই আসছে না, তো সেখানে দরকারই নেই আমাকে হিউজ টাকা খরচা করার, একটা বড় ট্রিটমেন্ট করার। ঠিক ওই রকমই আজকে দেখুন ব্লাড সুগারের জন্য আপনাকে একটা কথা বলি কি, এই যে যত ডিজিজগুলো বলেন, এটাকে সাইলেন্ট কিলারের নাম দিয়ে দিয়েছে আমাদের ব্লাড সুগার। আজকে ব্লাড সুগারের রুগীগুলো তারা ওষুধ খাচ্ছে, কিন্তু আমি আপনাকে বলবো খুবই সহজ উপায় আছে এই ওষুধটা বন্ধ করা, আর খুব সহজ উপায় আছে যে সুগারকে আপনি সম্পূর্ণভাবে ভালো করতে পারেন। এটা তো বড় একটা গ্যাং চলছে, যেখানে আপনাকে বোঝানো হচ্ছে কি ডায়াবেটিস একটা রোগ, কিন্তু ডায়াবেটিস কোনো রোগই নয়, কোনো ডিজিজ নয়। আপনি নিজে যদি লাইফস্টাইলকে যদি মেনটেন করেন, ঠিকভাবে যদি আপনি চলন করেন, তাহলে আপনি দেখবেন ডায়াবেটিসকে কিন্তু ভালো করা যায়। বহু এরকম পেশেন্ট ভালো হয়ে গেছে, আর আজকে ওরা ওষুধ খাচ্ছে না। তো আপনি যদি কোমার কথা বলেন, তো আমি বলবো তো কোমা থেকে বড় ডেঞ্জার জায়গা হচ্ছে, সেটা হচ্ছে ব্লাড সুগার, যে প্রতিদিন মানুষকে কিন্তু খেয়ে যাচ্ছে। একদম। আমি অবশ্যই ফোন নেব। আর কি উপায়ে আপনারা এই আয়ুর্বেদ ট্রিটমেন্টে, যেখানে ডক্টর শর্মা নিজেই বলছেন যে ওষুধ
একটা সময় আপনি বন্ধ করে দিতে পারেন। যে ওষুধ আপনি দীর্ঘ 10 বছর, 8 বছর, 7 বছর, 5 বছর বা তার থেকেও বেশি আমি ধরি 15 বছর খাচ্ছেন, এবং আপনি জানেন না যে শেষ কোথায়, এর এন্ড কোথায়, ফুল স্টপ কোথায়, কনক্লুশন কোথায়। আপনাকে খেতেই বলেছে ডাক্তারবাবু যে আনটিল ডেথ আপনাকে ওষুধ খেতে হবে, মৃত্যু পর্যন্ত চলবে। তার ট্রিটমেন্ট, দ্যাট ইজ ব্লাড সুগার ট্রিটমেন্ট। এবং ব্লাড সুগার হচ্ছে অনেক রোগের একটা উৎসস্থল, কারণ যেটা ডক্টর শর্মা বলছেন, মেনটেন করুন। আপনারা ট্রিটমেন্টের জন্য ফোন করুন যারা সুগার পেশেন্ট, এই নিচের দেওয়া নাম্বারে 9830235527, 9830235537, এই নাম্বারে ফোন করুন, নাম এনরোল করুন। আজ এই অনুষ্ঠানে ফোন করতে গেলেও উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো। হ্যাঁ ম্যাডাম বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি এই বেহালা চৌরাস্তা থেকে বলছি। বেহালা চৌরাস্তা, বলুন কি হয়েছে আপনার? ওই আমি দাঁত তুলেছিলাম, দাঁত তোলার পরে মুখটা মানে কিরকম হেজে রয়েছে, দাঁত তুলে দিয়েছিলাম আর মুখটা ফুলে রয়েছে, মাড়ি টাড়ি কোনো মানে ঠোঁট কোনো সব ফোলা, কিছু খেলেই না জ্বালা করে আর মুখটা ফুলে যায় আর কি, কিছু খেলে। আচ্ছা, আপনি দাঁতটা তুললেন কেন? দাঁতটা তুললাম, আপনি দাঁতগুলো সব নষ্ট হয়ে গেল, কিভাবে বুঝতে পারলাম না। দাঁত এমনি নষ্ট হয়ে গেল, আপনি বুঝতে পারলেন না? দাঁত তো একদিন নষ্ট হয়নি, অনেক দিনে আস্তে আস্তে করে আপনার ক্ষয় হয়ে যাচ্ছিল। আপনার কি সুগার আছে? সুগার অল্প আছে, বেশি নেই। সুগার অল্প আছে, বেশি নেই। ওষুধ খান? না, সুগারে ওষুধ খান না। আর আপনার লিভারে কোনো সমস্যা আছে বা পেট পরিষ্কার হয়? হ্যাঁ, এখন তো আগে হতো না, এখন ভালোভাবেই পরিষ্কার হয়। আচ্ছা, দেখুন, আমাদের দাঁতের যে সমস্যা হয়ে যাওয়ার কারণটা হচ্ছে দুটো। প্রথম হচ্ছে, যদি আপনার পেটে যদি দীর্ঘদিন ধরে সমস্যা থাকে, পেটের মধ্যে আমাদের একটা এইরকম অ্যাসিড আছে যেটা শুধু দাঁত নয়, আপনি যে কথা শোনেন না কি, আমরা অ্যাসিড কার ওপরে ফুলে দিলাম তার মুখটা জ্বলে গেল, সে থেকেও বেশি ভারী অ্যাসিড আমাদের পেটের ভিতরে আছে। মানে আপনি যে মাংসটা খান, অ্যানিমাল প্রোটিন যে আপনি খাচ্ছেন, খাওয়ার পর তাকে কিন্তু গলিয়ে দিচ্ছে, ঠিক আছে? সেটা আপনাকে গলিয়ে দেওয়ার পর পটির মাধ্যমে ওটা আপনার বার করে দিচ্ছে ওয়েস্টেজ পার্টগুলো। মানে বুঝতে পারছেন কী ধরনের অ্যাসিড আমাদের পেটের মধ্যে আছে। তো সেই অ্যাসিডটা যদি মুখে এসে যায় তাহলে কী হবে? আপনার দাঁত খারাপ হবে, দাঁত নেই, আপনার অনেক সমস্যা তৈরি হবে। তো প্রথম আপনাকে এটা জানতে হতো কি, আপনার যে দাঁতগুলো ক্ষয়ে যাচ্ছে বা দাঁত যে নষ্ট হচ্ছে, সেই সময় আপনি গাড়বাল দিলেন না। এখন আপনি কি করলেন? দাঁতটাকে তুলে দিলেন। দাঁতটাকে তুলে দেওয়ার পর আপনার মুখটা যে ফুলে গেল, ঠিক আছে, সেটা স্বাভাবিক। আপনার অনেকগুলো আমাদের ছোট ছোট নার্ভগুলো, ছোট ছোট সেলগুলো আমাদের মাড়ির সঙ্গে যুক্ত থাকে। যখন আপনি ওটা তুলে দিলেন, এটা আবার প্রেশার পড়লো, প্রেশার পড়ার পর মুখটা ফুলে গেছে। শুধু তাই নয়, আমাদের চোখের দৃষ্টি চলে যেতে পারে। তাই সামান্য একটা দাঁত থেকে আপনার চোখে কিন্তু দৃষ্টিটা নষ্ট হতে পারে। তো সেখানে আপনার দরকার আছে, এই যে আপনি বললেন আমার সামান্য সুগার আছে, এই সামান্য সুগারকে আপনি ভালো করছেন না কেন? কেন ওকে পুষে রেখেছেন? সামান্য যখন বড় হয়ে যাবে তখন আবার ডাক্তারের কাছে যাবেন। এই সামান্য সুগারকেই ভালো করুন না। শুনুন তাহলে সামান্য সুগার কী করে এখন ভালো হবে। আমি আপনাকে একটা এরকম একটা হার্বসের নাম বলবো যে কোনো মানুষ খুব ইজিভাবে নিয়ে আসতে পারে আর খুব ইজিভাবে ব্যবহার করতে পারে, ফ্রি অফ কস্ট, ঠিক না? কী জিনিস? সেটা হচ্ছে নিম। নিমের যে গাছটা আছে তার আপনাকে পাতা নিতে হবে, রোদে শুকাবেন। এখন যে বাইরের যে রোদ আছে, মাত্র 3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে আপনি দেখবেন ভালো করে শুকিয়ে গেল। মিক্সিতে আপনি পাউডার করে নেবেন, ম্যাক্সিমাম করতে গেলে 2 থেকে 3 মিনিটের মধ্যে পাউডার হয়ে যাবে। বাড়িতে যে ছাঁকুনি রয়েছে তাকে আপনি ছেঁকে নেবেন, আর সেই পাউডারটা আপনার যদি ওজন যদি 10 কেজি থাকে, আপনি মাপ করবেন 1 গ্রাম। আপনার যদি শরীরেও যদি ওজন 50 কেজি আছে, আপনি মাপ করতে পারলেন 5 গ্রাম, ঠিক আছে? তো 5 গ্রাম হিসাবে আপনি সকালবেলা একবার খেলেন আর রাত্রিবেলা একবার খেলেন। খেয়ে দেখুন আপনার কী হবে। প্রথম দিন থেকেই আপনার যখন স্টার্ট করবেন, দীর্ঘদিন স্টার্ট করার পর আপনি দেখবেন ব্লাড সুগারটা কিন্তু নামতে চালু হয়ে গেল। সুগার ওষুধ বন্ধ করতে আপনি বাধ্য হয়ে গেলেন। কেন? নিম পাতা আপনার কাছে ছিল না। এই যে আপনি ডাক্তারের কাছে গেলেন, দাঁতটাকে আপনি তুলে দিলেন, কিন্তু সেই ডাক্তার আপনাকে বলতে পারেননি কি আপনি নিম পাতা খান। এইটা হচ্ছে বড় রিজন কি একটা মানুষ কোমাতে কেন গেল, তার রিজনটা দেখাচ্ছে কি সামান্য একটা নিম পাতা থেকেও কিন্তু মানুষ ভালো হতে পারতো, কিন্তু তাকে না জানিয়ে সামান্য সুগারটাকে পুষে রেখে বলে দেওয়া হয়েছে। তো এরকম যারা সুগারের প্রেশারের যে ওষুধগুলো খাচ্ছে, এই ফর্মুলাটা যারা ইউজ করছে, তারা কিন্তু দেখা গেছে কি সুগার প্রেশার ওষুধও আগের দিন বন্ধ হয়ে গেছে, আর লাগছে না। তো আপনারা এটা ব্যবহার করুন।
বেশ, এবং আপনি এখনও ট্রিটমেন্ট শুরু করতে পারেন। যদি আপনার মনে হয় আপনি যোগাযোগ করে আপনার জন্য ব্যবস্থা নিতে পারেন, চিকিৎসা শুরু করতে পারেন আয়ুর্বেদিক উপায়। পরের ফোনে কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি করিম সরকার বলছি ঘুটিয়ারি থেকে। কোথা থেকে? ঘুটিয়ারি শরীফ। ঘুটিয়ারি শরীফ, বলুন। হ্যাঁ, ঘুটিয়ারি শরীফ থেকে বলছি। টিভির ভলিউমটাকে মিউট করে দিন, টিভির আওয়াজটাকে মিউট করুন আগে। ঘুটিয়ারি শরীফ। টিভির আওয়াজটাকে মিউট করে দিন, ফোনে কথা বলুন। হ্যালো, হ্যাঁ এবার বলুন। বলছিলাম কি আমার ছেলে সুগার আছে 10 বছর ধরে ডাক্তারবাবু। আচ্ছা, কত বছর ধরে সুগার আছে? 10 বছর। 10 বছর। আচ্ছা, 10 বছর ধরে আপনি ওষুধ খাচ্ছেন? আর আমি দিনে 3 থেকে ট্যাবলেট খাই, কিন্তু সুগার কমছে না। কত আছে সুগার এখন? হ্যাঁ, সুগার এখন কত আছে? ফাস্টিং কত, পিপি কত? সুগার এখন হচ্ছে গিয়ে মোটামুটি সেদিকে আমি মেপেছিলাম 200, খালি পেটে 212। খালি পেটে 212, ভরা পেটে? ফাস্টিং হচ্ছে 212। আচ্ছা, এইবার দেখুন ব্যাপারটা হচ্ছে আপনি যে 10 বছর ধরে যে সুগারের ওষুধটা খাচ্ছেন, আজকে আপনার সুগার রয়েছে 212। কেন কমছে না? আজকে 10 বছর আগে আপনার সুগার ছিল না। এই 10 বছরের মধ্যে এখন আপনি কি ভুল করছেন যেটা আপনার সুগারটা কিন্তু কমছে না? আপনি নিয়ম অনুযায়ী আপনি ডাক্তারকে দেখাচ্ছেন, নিয়ম অনুযায়ী আপনি ওষুধ খাচ্ছেন, কিন্তু এখন আপনার সুগার কমছে না। কারণটা কি? সুগারের ওষুধ আপনার বডিতে রেজিস্ট করে গেছে, এখন আর মেডিসিন কাজ করবে না। হয়তো আপনাকে ডোজটাকে বাড়াতে হবে, বা হয়তো আপনাকে এদিকে ইনসুলিন নিতে হবে। এগুলো আপনার নেবার পর কী হবে, কিছুদিন পর ঠিক এইরকমই জায়গায় আপনি চলে আসবেন যে সেটা নেবার পরও কিন্তু আপনার কমছে না। কারণটা হচ্ছে কি, আপনি যে ট্রিটমেন্টটা করছেন সেটা সিমটমসে ট্রিটমেন্ট করছেন। মানে কি করে আমার সুগারটা কমবে? 10 বছর আগে আপনার যখন সুগার হাই ছিল তখন আপনি কি করলেন? ডাক্তারকে কাছে গেলেন, আপনার মেন্টালিটি একটাই কথা ছিল কি যে আমি কী করে সুগারকে নামাবো। সেই সময় যদি আপনি চেষ্টা করতেন কি সুগার কী করে ভালো করবো, তাহলে কিন্তু আজকে আপনাকে ওষুধ খেতে হতো না। ঠিক আছে? তো আমি আপনাকে বলবো কি, দেখুন আপনি সুগারকে যদি ভালো করতে চান তো প্যাঙ্ক্রিয়াসের চিকিৎসা করুন। কেন কি, প্যাঙ্ক্রিয়াসই একমাত্র সাধন আছে যেটা আপনার ইনসুলিনকে তৈরি করতে পারে। ঠিক আছে? আর সেটা যখন ইনসুলিন তৈরি করতে পারবে না তখনই সুগার আপনার জাম্প হবে, সুগার লেভেলটা আপনার হাই হয়ে যাবে। তো আপনি যে ওষুধ খাচ্ছেন না, সেটা ইনসুলিন ট্যাবলেট আছে, সেটা নেবার পরই আপনার সুগার নামছে, ছেড়ে দেওয়ার পর আবার বাড়ছে। ঠিক আছে? তো সেই রকম আপনি ট্রিটমেন্টটা না করে প্যাঙ্ক্রিয়াসে যদি চিকিৎসা করে নেন, তো 10 বছর আগে যেই রকম আপনি ওষুধ ছাড়া সুগার আপনার নর্মাল ছিল, ঠিক ওই রকম জায়গায় আপনি পৌঁছে যাবেন। কোন ওষুধ খেতে হবেন, আপনার সুগার লেভেল নর্মাল থাকবে। তো আপনি চেষ্টা করুন কি করে আমি প্যাঙ্ক্রিয়াসকে ভালো করব। ঠিক না? তো আপনি সুগারের ফাস্টিং অ্যান্ড পিপি দুটো রিপোর্ট করান, আর একটা রিপোর্ট করাবেন সেটা হচ্ছে HbA1c, মানে লাস্ট 3 মাসে আপনার সুগার কত আছে সেটাও একটা অ্যাভারেজ আপনাকে বলে দেবে। সেই ট্রিটমেন্টটা আমাদের ট্রিটমেন্ট নেবার পর আপনি আবার রিপোর্ট করাবেন, দেখবেন উইদাউট মেডিসিন, মানে আপনার প্রথম দিন থেকে আপনার ওষুধ বন্ধ করে দেবো। এই যে ওষুধ যে বন্ধ করে দিলাম, তাতে আপনি যখন আমাদের ওষুধকে স্টার্ট করলেন, আফটার ট্রিটমেন্ট যখন রিপোর্ট করবেন তখন কিন্তু দেখবেন সুগার কিন্তু নর্মাল হয়ে গেল। এটা কি করে নর্মাল হয়? তখনই নর্মাল হয় যখন আপনি রোগের চিকিৎসা করেন। ঠিক আছে? তো আমি বলবো কি, এখন যে 10 বছর যে আপনি কষ্ট করে যে এত টাকা খরচা করে যে আপনি নিজের শরীরে আপনি দিয়েছেন, তাতে কি হলো? আজকে দেখা যদি আমি আপনি জিজ্ঞেস করি, আপনার চোখের পাওয়ার কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, হাঁটুতে ব্যথা আপনার চালু হয়ে যাচ্ছে, নার্ভের সমস্যা আপনার আসতে চালু হয়ে গেছে। এগুলো হবে কেন কি? ওই যে মেডিসিনগুলো খাওয়ান, তার মেডিসিনের সাইড ইফেক্ট হচ্ছে আমাদের বিগ জয়েন্টে জেলগুলোকে শুকিয়ে দেয়, মানে ফ্লুইডগুলোকে কমিয়ে দেয়, যার ফলে দেখবেন আপনার হাঁটু যন্ত্রণা, কোমরে যন্ত্রণা এইগুলো আসতে চালু হয়ে যায়, নার্ভের সমস্যা আসতে চালু হয়ে যায়। ঠিক আছে? তো এখনও সময় আছে, চিকিৎসা করান যেখানে সুগারকে সম্পূর্ণভাবে ভালো করতে পারেন। পরের ফোনে কে আছেন? হ্যালো 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 হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো, কে বলছেন বলুন, আমি শুনতে পাচ্ছি। আমি রোজেদা বেগম, পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা বলুন, কি হয়েছে আপনার? আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। আপনার কি হয়েছে, কেন ফোন করেছেন? কি আমার সুগারের সমস্যা। সুগার কতদিন ধরে? আমি সুগারের ব্যাপারে জানতে চাচ্ছি আর কি। কতদিন ধরে সুগারের সমস্যা? 18 বছর। 18 বছর সুগারের রোগ। ভাবছেন
এই মানুষরা কোমাতে যাবে না, তাহলে কি আপনি আর আমি যাব? আজকে 18 বছর ধরে আপনি ওষুধ খেয়ে যাচ্ছেন, আর এখন আপনি চিন্তাতে আছেন কি সুগার আমি কি করে ভালো করব। বাড়ির পাশে নিম গাছ আছে, মনে হয় লাইনে নেই। যাই হোক, আপনি যদি টিভিতে শুনছেন তাহলে আপনাকে বলে দিই কি বাড়ির পাশে যদি নিম থাকে, নিমের যদি গাছ থাকে, আপনি যা ওষুধ খাচ্ছেন তো খান, সেটাই খান। আপনাকে আসতে হবে না আমার কাছে, আসবেন পরে। আগে আপনি কি করুন, নিমের গাছে পাতাগুলোকে নিয়ে রোদে আগে প্রথম শুকিয়ে দিন, 3-4 ঘন্টা শুকিয়ে যাওয়ার পর আপনি মিক্সিতে গুঁড়ো করুন। আর যদি আপনার ওজন কি বললাম 10 কেজি যদি থাকে তাহলে 1 গ্রাম, তো আপনার দেখুন শরীরে ওজন কত আছে, সেই অনুযায়ী আপনি গ্রামে কনভার্ট করবেন। আর সেটা আপনি সকালবেলা আর বিকালবেলা দুবার আপনি খেতে চালু করুন। সুগার যখন কমবে, আয়ুর্বেদ উপরে যখন বিশ্বাসটা আসবে, নিম পাতা শুধু একটা হার্বস নাম বলেছিলাম, আয়ুর্বেদ অনেক বড় খাজানা আছে, অনেক বড় বড় হার্বস আছে, ঠিক আছে? তো সামান্য একটা নিম পাতা না আপনার শরীরকে নড়িয়ে দিতে পারে, ঠিক আছে? তো যদি লাভ হয় তো মেদিনীপুরে আমাদের চেম্বার আছে, কন্ট্যাক্ট করে নেবেন, দেখা করবেন, সুগার ভালো আপনার হবেই। একদম। এবং আপনাদের কথা আমরা শুনতেও চাইব, আপনারা আমাদেরকে জানাবেন। আপনি তো চোখে দেখতে পাচ্ছেন আপনাদেরকে, ভালো লাগবে যখন চেম্বারে এসে আপনি সুস্থ হবেন, আপনার ভিডিও করে এনবিপির কাছে দেবেন, ঠিক আছে? ওটা আমরা টিভিতে চালাবো, দেখব, আমরা নিজেরা দেখব, লোককেও দেখাবো যে ডাক্তারবাবু এরকম একদিন মার্চ মাসের একটা প্রোগ্রামে বলেছিলেন যে শুধু নিম পাতা আপনার শরীরকে ঠিক করে দিতে পারে, যেটা আপনি বাজারে কিনতে পারেন, আপনার বাড়ির গাছ থেকেও পেড়ে নিতে পারেন। লক্ষ লক্ষ টাকার কথা বলছেন কি ডক্টর শর্মা? বলছেন না। তাহলে এবার এখন একটা ব্যাপার আছে যে লক্ষ লক্ষ টাকার কথা না বললে মানুষ আবার পছন্দ করে না, যে তো এই নিম পাতা দিয়ে আমার সুগার সারবে, আমি তো এমনি অলরেডি কয়েক হাজার টাকার ওষুধ আমি খেয়ে ফেলেছি। 18 বছরের ওষুধ আপনি ধরুন না, একটা সুগারের পাতার ওষুধের দাম 115, 20, 30, 40 এরকম মোটামুটি। এবার ভাবুন আপনি 18 বছরে কটা খেয়েছেন। একটু আগে একজন বললেন দিনে 3টে করে মনে হয় ওষুধ খান, তা 3টে করে ওষুধ খেলে 15টার পাতা কদিন যায়? 5 দিন যায়। 150 টাকায় তার 5 দিন যায়। এবার বুঝুন সপ্তাহে তার কত খরচা হয়, মাসে তার কত খরচা হয়, বুঝতে পারছেন? এগুলো ক্যালকুলেশন করবেন। শুধুমাত্র একটা প্রোগ্রাম দেখে নিলাম, টিভি বন্ধ করে দিলাম, এটা কিছু হবে না তাতে। এগুলো ক্যালকুলেশন করে তারপরে ভাববেন যে আয়ুর্বেদে আসা উচিত কি উচিত না। কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? বলছিলাম আমরা মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ থেকে কি ব্যাপারে বলছেন বলুন? বলছিলাম আমার প্রেশার আছে, মানে যদি প্রেশার ওষুধ খাই তো একদম লো নেমে যায়, মাথা ঘুরে। আবার যদি প্রেশার ওষুধ ভাবি খাবো না, তখন আবার দেখবো বেরিয়ে গেল, তবু মাথা ঘুরে। আমি এটা মানে সলিউশন কিছু অবস্থা বুঝতে পারছেন? পয়সা দিয়ে ওষুধ খাচ্ছেন তাও মাথা ঘুরছে, আবার পয়সা দিয়ে ওষুধ খাচ্ছেন না তাও মাথা ঘুরছে। বুঝুন অবস্থা, আপনি কোন দিক যাবেন? ছোটবেলাতেই আমার বাড়িতে একটা ছিল কি, বাজনা বাজে তাহলে আমার ভয় লাগে, আর না বাজে তাহলেও ভয় লাগে। ঠিক ওই রকমই ওনার সঙ্গে দৃশ্যটা হচ্ছে। মানে সত্যি দেখুন ব্যাপারটা হচ্ছে কি, আপনি যে প্রেশার ওষুধটা খাচ্ছেন সেটা কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে। কারণটা কি, যে ওষুধটা আপনি খাচ্ছেন সেটা খাওয়ার পরে আপনার সুগার কিন্তু প্রেশার আপনার কিন্তু ফল করছে। তো এই কারণের জন্য মেডিসিনটা আপনাকে চেঞ্জ করতে হবে। সেই মেডিসিন আপনার শ্যুট করছে না, কেন কি না খেলেও হবে না। আজকে যে আমাদের ব্রেন স্ট্রোক হয়, সেটা হওয়ার কারণটা হচ্ছে ব্লাডের মধ্যে ক্লটিং জমে যায় আর প্রেশার হাই হওয়ার জন্যে। তো আপনাকে ওষুধ খেতেই হবে, কিন্তু খাওয়ার পর আপনার লো হয়ে যাচ্ছে, তার মানে আপনার ডোজটাকে কমাতে হবে। তো এইটার কাজটা আমার ছিল না, এই কাজটা ছিল যে ডাক্তারবাবুকে আপনি দেখাচ্ছিলেন তাদেরই কাজ ছিল। এবার তারা করতে পারছে না, বা হয়তো আপনি কন্ট্যাক্ট করছেন না, তো অবশ্যই আপনি কন্ট্যাক্ট করুন, সেটা দরকার আছে। আর প্রেশারকে কি করে ভালো করা যায় সেটা চিকিৎসাও অবশ্যই করতে হবে, কেন কি সেই ওষুধটা দরকার আছে। কেন কি এই মুহূর্তের মধ্যে আপনার কী করে প্রেশারকে একটু নর্মাল নিজের মধ্যে নিয়ে আসা যায় সেটা দরকার রয়েছে, কিন্তু প্যারালাল লাইনে আপনাকে চিকিৎসা করেও প্রেশারকে সম্পূর্ণভাবে ঠিক করতে হবে, নাহলে আগামী দিন কিডনি খারাপ হতে পারে আপনার, ঠিক না? তো প্রেশারের ওষুধটাকে যদি ঠিক করতে চান বা প্রেশার ওষুধটা বন্ধ করতে চান, তাহলে আপনাকে বহরমপুরের মধ্যে আমাদের চেম্বার রয়েছে, সেখানে সে যোগাযোগ করবেন। একদম। পরের ফোনে কে রয়েছেন, এরপর আমি চেম্বার বলে দেবো, আর একজনের ফোন নেবো। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। আচ্ছা, হ্যাঁ বলুন, কি হয়েছে আপনার, প্রবলেমটা বলুন। বলছি আমার হাজবেন্ডের শুকিয়ে যাচ্ছে, প্রেশার সুগার হার্ট রেট কিছু নাই, কিন্তু 1 মাসের মধ্যেই মানে বেশি শুকিয়ে যাচ্ছে।
হ্যাঁ, হ্যাঁ সেইটাই তোমার অসুবিধে, মানে কি ডাক্তার দেখাচ্ছি। পেটটা কি বড় হয়ে যাচ্ছে? হ্যাঁ, পেটটা বড় হচ্ছে? না না উনি কোনো রকম নেশা করেন? না, সেরকম কোনো কিছু নয়। সেই রকম আবার কি নেশা হয়? হয় সেরকম না, না হলে সেই রকম কি হয়? অন্যরকম কি করেন শুনি? না না, কিছু করে না। আরেকবার ভালো করে বলুন। নেশা নেশা না, নেশা কিছু করেন না। কিচ্ছু না। আর পেটে ছবি তোলা হয়েছিল? না, কোনো হ্যাঁ, সোনোগ্রাফি রিপোর্ট কতদিন আগে হয়েছিল? না রিপোর্ট আমি এই মাসখানিক থেকে রিপোর্ট করছি। হ্যাঁ, না না, কিন্তু পেটে report- ছবি তোলা হয়েছে, সোনোগ্রাফি রিপোর্ট হ্যাঁ, পেটের ছবি তোলা হয়েছে। কতদিন আগে? ওটা 1 বছর আগে তুলেছিলাম। 1 বছর আগে? 1 বছর আপনি আগে একটা তুলেছিলাম। শুনুন, আমি আপনাকে বলি, প্রথম আপনি করবেন সেটা হচ্ছে পেটে একটা ছবি তুলুন। 1 বছর অনেক আগের কথা বলছেন আপনি, ঠিক আছে? 365 ডেজ চলে গেল। তো আপনি কারেন্ট একটা পেটে ছবি তুলবেন। আগামী সোমবার দিন বহরমপুরে চেম্বার আছে, আপনি ওই রিপোর্টটা নিয়ে এসে ডক্টর হালদারকে দেখাবেন। সেখানে আপনাকে কি বলা হবে, আপনি সিমটমস অফ সিএলডি, ক্রনিক লিভার ডিজিজের মধ্যে কি হয়। এবার ক্রনিক লিভার ডিজিজ শুধু অ্যালকোহল খেলেই হয় না, আমাদের না খেলেও প্রোটিন অভাবের জন্যে আমাদের লিভার কিন্তু নষ্ট হতে পারে, যার ফলে প্রথম লক্ষণই হয় কি শরীরে ওজনটা কিন্তু কমতে থাকে, ঠিক না? মাথা ঘোরাতে থাকে, প্লেটলেট কাউন্টটা কমতে থাকে। তো এগুলো সিমটমস আছে। আপনি সুগার প্রেশার আপনি বললেন, কিন্তু আপনি সিএলডি কথাটা বললেন না। তো ডায়াগনোসিস করা খুব ইম্পর্টেন্ট, কি কেন আপনার ওয়েটটা কমছে। সেটা যদি না ধরা পড়ে রোগ কিন্তু সারবে না। আপনি শুধু পাগলের মতো শুধু ডাক্তারের কাছে আপনি চক্কর লাগাবেন, কিন্তু রোগ সারবে না। তো আপনি একটা সোনোগ্রাফি রিপোর্টটা নিয়ে দেখা করুন, সেখানে আপনাকে বলে দেওয়া হবে কি কেন আপনার ওয়েটটা কমছে, আর কী করে ওয়েটটা গেইন করবে সেটাও আপনাকে বলে দেওয়া হবে। আসুন চেম্বার আপনাদেরকে বলে নিই, নোট করে রাখুন আপনারা। চেম্বার হচ্ছে 19 তারিখ, মানে আগামীকাল বনগাঁয় চেম্বার রয়েছে। ডক্টর এস ভাদুড়ি থাকবেন। ডক্টর এ হালদারকে পাবেন আপনি ক্যানিংয়ে 20 তারিখে। 20 তারিখে আরেকটা চেম্বার রয়েছে শিলিগুড়িতে, সেখানে সিএমডি স্যার, ডিরেক্টর স্যার ডক্টর বিনোদ শর্মাকে পাবেন শিলিগুড়িতে। নর্থ বেঙ্গলে যারা, তারা ইমিডিয়েট বুক করে নিন। চেম্বারের পরে হচ্ছে 21 তারিখ। 21 তারিখ দুটো চেম্বার রয়েছে, এক হচ্ছে আগরতলা আর হচ্ছে খড়গপুর। আগরতলায় চেম্বার রয়েছে ডক্টর বি শর্মার। আপনি আগরতলার জন্য বুক করতে পারেন, অর্থাৎ শিলিগুড়ি থেকে ডাক্তারবাবু আগরতলায় চলে যাবেন। খড়গপুরের চেম্বারে থাকছেন হচ্ছে এন ভট্টাচারিয়া, 20 তারিখের চেম্বার। 22 তারিখে 5 জায়গায় চেম্বার রয়েছে, কৃষ্ণনগর, শিলচর, গঙ্গারামপুর, জামশেদপুর এবং গুয়াহাটি। কৃষ্ণনগর চেম্বারে থাকবেন ডক্টর এ হালদার, ডক্টর এন ভট্টাচারিয়া থাকবেন শিলচরে। আসামের লোকেরা বুক করুন ইমিডিয়েট, আসামের যারা পেশেন্ট রয়েছেন। গঙ্গারামপুরের চেম্বারে হচ্ছে এস ঘোষাল থাকবেন, এস ভাদুড়ি থাকবেন হলো হচ্ছে জামশেদপুরে, আর গুয়াহাটিতে থাকবেন হচ্ছে ডক্টর বি শর্মা। চলে আসছি 23 তারিখের চেম্বারে। 23 তারিখে হচ্ছে বহরমপুর চেম্বার রয়েছে, বহরমপুরে হচ্ছে ডক্টর এ হালদার থাকবেন। ডক্টর বি শর্মা অর্থাৎ ডিরেক্টর স্যারকে আপনি পাবেন হেড়িয়াতে 24 তারিখে। 25 তারিখে মেচেদাতু আপনি ডক্টর বি শর্মাকে পাবেন। 26 তারিখে রামনগরে ওপেনিং চেম্বার, খুব সম্ভবত রামনগর ওপেনিং চেম্বারে ডক্টর বিনোদ শর্মাকে আপনি পাবেন। আর বর্ধমানে আপনি পাবেন ডক্টর শর্মাকে। তার আগে 27 তারিখে চেম্বার একটা রয়েছে, বলে দিই 27 তারিখে আরামবাগের চেম্বারে ডক্টর এ হালদারকে আপনি পাবেন। 28 তারিখে যে চেম্বার রয়েছে সেটা হচ্ছে বর্ধমান, ডক্টর বি শর্মাকে পাবেন। 28 তারিখে চেম্বার রয়েছে মালদাতে আপনি এস ঘোষালকে পাবেন। 28 তারিখে বাঁকুড়ায় চেম্বার রয়েছে, বাঁকুড়ার চেম্বারে আপনি ডক্টর এ হালদারকে পাবেন। 29 তারিখে হচ্ছে পুরুলিয়াতে চেম্বার রয়েছে, পুরুলিয়ার চেম্বারেও আপনি ডক্টর এ হালদারকে পাবেন। 29 তারিখ কোচবিহার চেম্বার রয়েছে, কোচবিহারের ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মাকে আপনি পাবেন। 29 তারিখে বোলপুরে চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচার্যকে পাবেন। 29 তারিখে মেদিনীপুর চেম্বার রয়েছে, ডক্টর এস খানকে আপনি পাবেন 29 তারিখে। 29শে মার্চ চলে আসবো 30 তারিখে। 30 তারিখে হচ্ছে ঝাড়গ্রাম চেম্বার রয়েছে, ঝাড়গ্রামে ডক্টর এ হালদারকে পাবেন। চলে আসি এপ্রিলে 4/4-এ, অর্থাৎ 4/4 এবং 5/4 দুদিন আসানসোল এবং দুর্গাপুর চেম্বার দুটোতেই ডিরেক্টর স্যারকে আপনি পাবেন ডক্টর বি শর্মাকে। কাকদ্বীপে চেম্বার রয়েছে 5 তারিখে, কাকদ্বীপে চেম্বার এন ভট্টাচারিয়া থাকবেন। 6 তারিখে হলদিয়াতে চেম্বার রয়েছে, হলদিয়াতে ডক্টর এ হালদার থাকবেন। এস ঘোষালকে আপনি পাবেন হচ্ছে রায়গঞ্জে 10 তারিখে। আর ডিব্রুগড়ে চেম্বার হচ্ছে মে মাসের 4 তারিখে, এটাও আপনি বুক করে রাখতে পারেন, ডিব্রুগড়ের চেম্বার, সেখানে ডক্টর এস ঘোষালকে আপনি পাবেন। আজকে আর হাতে সময় নেই। সুগার নিয়ে আপনি নিশ্চিন্ত থাকুন যে সুগারের সঙ্গে ফাইট করবার জন্য কেউ না থাকুন ডক্টর শর্মা অ্যান্ড হিজ
এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার রয়েছে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আজকে এখানে শেষ করছি, আগামীকাল রাত 9:30 আবার দেখা হবে। অনেক ধন্যবাদ ডক্টর শর্মাকে। নমস্কার সবাইকে।